তো লেটস গো, শুরু করি আমাদের আজকের এসএসসি লাইভ ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে পর্যায় সারণী, কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়। তোমাদের সাথে আমি আছি, তোমাদের আলিনাজ ভাইয়া, এবং হচ্ছে চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, আমাদের আজকে এমসিকিউ কয়টা আছে ভাই? এমসিকিউ প্রায় 100 খানেক এমসিকিউ আছে, প্রায় 100 মতো এমসিকিউ আজকের ক্লাসে আমরা সলভ করব, আর সিকিউ ক্লাসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে পড়াই চলে যাই, পড়া আস্তে আস্তে আমরা শুরু করি। দেখো, যে ডব্লিউ ডবেরাইনারের ত্রয়ী কোনটি? যে ডব্লিউ ডবেরাইনার সে হচ্ছে ত্রয়ী সূত্রটা কবে দিয়েছিল? ডবেরাইনার ত্রয়ী সূত্র প্রকাশ করেছিল আমাদের 1829 সালে। আমি একটু সবকিছু একটু লিখে দিই তোমাদেরকে, একটু বেসিক গুলো। 1829 সালে আমাদের ডবেরাইনার হচ্ছে ত্রয়ী সূত্র দিয়েছিল, এবং ডবেরাইনার প্রথম যে ত্রয়ী সূত্র নিয়ে কাজ করেছিল সেই ত্রয়ীটা ছিল ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এটা হচ্ছে ডবেরাইনারের প্রথম ত্রয়ী, এটা একটু মনে রাখবা তোমরা সবাই। ঠিক আছে, ডবেরাইনারের প্রথম ত্রয়ী ছিল এটা। ঠিক আছে, আর ত্রয়ী সূত্র বলতে আমরা কি বুঝি ভাইয়া? ত্রয়ী সূত্র বলতে বুঝি এই যে তিনজন আছে, এই যে মাঝখানে যে আছে তার পারমাণবিক ভর, উপরে এবং নিচে যে দুইজন আছে ক্লোরিন এবং আয়োডিন, তাদের পারমাণবিক ভরের গড়ের সমান বা তার কাছাকাছি। কি বললাম? ব্রোমিন হচ্ছে দুইজনের মাঝে পড়ছে, চিপাই পড়ছে, তাহলে ব্রোমিনের পারমাণবিক ভর ক্লোরিন এবং আয়োডিন এই দুইজনের পারমাণবিক ভরের গড় করলে যে মান পাবা সেই গড় মানের সমান বা তার কাছাকাছি। ঠিক আছে, এটা বলছিল বিজ্ঞানী ডবেরাইনার। ওকে, তাহলে এখানে কোনটা আছে দেখো, এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। তোমরা এটা দাগ দিয়ে দিতে পারো, মনের ভুলে দেওয়া যাবে না, একটু অ্যালার্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে ভাইয়া? সঠিক উত্তর হবে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এটা হবে আমাদের সঠিক উত্তর। তো যেহেতু আমাদের হোয়াইট কালার দিয়ে আমরা হচ্ছে আমাদের স্লাইড গুলো তৈরি করেছি, সেহেতু আমরা এক কাজ করি, আমরা ইয়েলো কালারটা একটু ইউজ করি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। কিভাবে আসলো খেয়াল করো, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। তোমরা জানো লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। এদের গড় করলে কত আসে বলো? গড় মানে কি বলো তো? 7 + 39, এই দুইটা গড় করলে এটা আসবে আমাদের 46 ডিভাইডেড বাই 2, তার মানে কত আসে? 23 আসে। এক্স্যাক্টলি আমাদের সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের ত্রয়ী সূত্র। তাহলে আমাদের সঠিক উত্তর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তারপরে যাই, নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? ভাই, অষ্টক সূত্র কত সালে আবিষ্কৃত হয়েছিল? অষ্টক সূত্র আবিষ্কৃত হয়েছিল 1864 সালে। ঠিক আছে, অষ্টক সূত্র কিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল ভাইয়া? পারমাণবিক ভরের উপর ভিত্তি করে অষ্টক সূত্র প্রদান করা হয়েছিল। এটা একটু মনে রাখবা। নিউল্যান্ডের অষ্টক সূত্র পারমাণবিক ভরের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মেন্ডেলিফের পর্যায় সারণী তৈরি করা হয়েছিল, এবং পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মোসলের পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। ঠিক আছে, তারপরে যাই, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? এই যে দেখো, পারমাণবিক ভর। মাত্র বললাম মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক ভর। কত সালে? 1869 সালে। মেন্ডেলিফকে কি বলা হয়? মেন্ডেলিফকে বলা হয় পর্যায় সারণীর জনক। ইম্পর্টেন্ট টপিক গুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি। পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় কয়টা ছিল ভাইয়া? মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় ছিল 12টি, আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ ছিল 8টি। পর্যায় সারণীতে গ্রুপ ছিল 8টি। আর আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কয়টি? 7টি। গ্রুপ কয়টি? 18টি। ঠিক আছে, আর মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমাদের মৌল কয়টা ছিল? মৌল সংখ্যা ছিল 63টি। মৌল সংখ্যা ছিল 63টি। আর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন কয়টি মৌল সম্পর্কে? 4টি মৌল সম্পর্কে মেন্ডেলিফ ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে এই মৌলগুলো পরবর্তীতে এই ঘরে বসবে। তাহলে ভবিষ্যৎবাণী 4টি। তাহলে এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপর আমরা যদি দেখি 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের কতটি গবেষণাগারে তৈরি? তো এটা একটু মনে রাখবা যে আমাদের মোট মৌল হচ্ছে 118টি। মোট মৌল 118টি। তার মাধ্যমে আমরা প্রকৃতিতে পাই, প্রকৃতিতে আমরা প্রায় 98টি মৌল আমাদের ল্যাবরেটরিতে বা গবেষণাগারে বা গবেষণাগারে আমাদের তৈরি হয় 20টি মৌল। আর আমাদের হিউম্যান বডিতে, মানব দেহে পাওয়া যায় 26টি মৌল।
মানে 98 আর 20 কত 118, আর এই 118টার মধ্যে আবার 26টা আমাদের হিউম্যান বডি বা মানব দেহে পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কি? গবেষণাগারে কয়টি পাওয়া যায়? 26টি, সরি 20টি। 26টা কোথায়? হিউম্যান বডিতে। গবেষণাগারে 20টি পাওয়া যায়। ওকে, তারপরে যাই, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। ওকে, ক্রিপ্টনের পারমাণবিক ভর হচ্ছে 36 আর ক্রিপ্টনের পারমাণবিক ভর 84। তারপর IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? 118টি। হ্যাঁ, IUPAC মানে কি? ফুল ফর্ম কি? এটাকে আমরা IUPAC বলি, যদি এটা সঠিক মিনিং হচ্ছে মানে সঠিক উচ্চারণ হচ্ছে IUPAC। IUPAC আসলে অনেকেই বলে, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একের জন্য জ্ঞানমূলক প্রশ্নের জন্য চলে আসতে পারে যে কোনো বোর্ডে। ঠিক আছে, যে IUPAC এর ফুল ফর্ম কি? পূর্ণ রূপ লিখো। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অথবা MCQ-তে আসতে পারে যে নিচের কোনটি সঠিক, একটার মধ্যে দিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি থাকলো, আর বাকিগুলোর মধ্যে একটু এদিক ওদিক করে দিল। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বানান টানান সহ সবকিছু কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে দেখি এই যে চলে আসছে যেটা বলছিলাম, IUPAC এর পূর্ণরূপ কোনটি? IUPAC এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। প্রথমটা দেখো, খ কেন হয় নাই? দেখো এখানে ফর দিয়ে দিছে, এই জন্য হয় নাই। এটা কেন হয় নাই বলতো? ইউনিভার্সাল দিয়ে দিছে, এটা তো ইউনিয়ন হবে। এটা কেন হয় নাই বলতো? পিওরের জায়গায় পিউরিফিকেশন দিয়ে দিছে। ঠিক আছে, এখন এখানে অ্যাপ্লিকেশন দিছে, এইগুলা তো ধারে কাছেও নেই, তাই না? এই কারণে এটা হবে না। তারপরে আমরা দেখি 8, ত্রয়ী সূত্রকে সমর্থন করে কোনটি? ভাই এটা সমর্থন করে, এটাও সমর্থন করে। এটা কি সমর্থন করে? কার্বন আর অক্সিজেন। কার্বন হচ্ছে আমাদের 12, অক্সিজেন হচ্ছে আমাদের 16, 28, এদের গড় মানের সমান। নাইট্রোজেন এটা কি সমর্থন করে? এটা আসলে একই গ্রুপের না, এটা তো আসলে একই গ্রুপের না, এটা হচ্ছে একই পর্যায়ের। একই গ্রুপের হতে হবে, এটা কিন্তু পর্যায়, এই কারণে সমর্থন করে না। ঠিক আছে, এটা কেন সমর্থন করে না সেটা একটু লিখে দিচ্ছি। পর্যায় হওয়ায় সমর্থন করে না, পর্যায় হওয়ায় সমর্থন করে না। আর তোমরা যদি পারমাণবিক ভরের গড় যদি নাও তাহলে কিন্তু সমর্থন করে। কার্বনের 12, অক্সিজেনের 16, কত হয় বলো? মানে কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, কত হয়? 28, 28-এর মধ্যে কত? 14। দেখছো, গড় করলে কিন্তু নাইট্রোজেনের 14 পাওয়া যায়। বাট এটা হবে না কেন? কারণ পর্যায় হওয়ায় এইটা ত্রয়ী সূত্রকে সমর্থন করে না, আর বাকিগুলো গ্রুপ হওয়ায় ত্রয়ী সূত্রকে সমর্থন করে। সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তারপরে আমরা যদি দেখি আমাদের পরের MCQ যদি দেখি, পরের সারণী কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক? কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক? তাহলে একটু গ্রুপগুলো একটু আলোচনা করে ফেলি। চলো, আমরা এখানে লিখলাম ধরো গ্রুপ, আর এই জায়গাতে আমরা লিখলাম মৌল সংখ্যা। আচ্ছা, গ্রুপ 1 এবং 18, এই দুইটা গ্রুপে আমাদের মৌল হচ্ছে 7টি করে। ঠিক আছে, তারপর গ্রুপ 2 এবং 13 থেকে 17, মানে গ্রুপ 2, 13, 14, 15, 16, 17, এই 6টা গ্রুপে 6টি করে। তারপরে হচ্ছে গ্রুপ 4 থেকে 12, এই গ্রুপগুলোতে 4টি করে। আর পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3। কেন? কারণ গ্রুপ 3 এ ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ আছে। তাহলে গ্রুপ 3 এটাতে আমাদের 32টি মৌল আছে, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড সহ মোট 32টি। ঠিক আছে, এখানে 32টি করে লেখার দরকার নেই, 32টি। এবং এই যে 3 নাম্বার গ্রুপ, এই 3 নাম্বার গ্রুপকে আমরা বলছি, এটার নাম হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ। 3 হচ্ছে সবচেয়ে বড় গ্রুপ। গ্রুপ 3 হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ। তাহলে সঠিক উত্তর 3। পর্যায় সারণী কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? ঠিক আছে, সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপ 3। ওকে, আচ্ছা,
তো আমরা তারপর যদি যাই, দেখো কোন গ্রুপে মৌলের সংখ্যা কম। ঠিক আছে, আচ্ছা তোমরা কি জানো না, যারা আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আছো, তোমরা কি আজকে যে ক্লাস হবে, আজকে ক্লাসের কথা তো ভাই আগে থেকে বলে দিয়েছি, তাহলে তোমরা ক্লাসে জয়েন করো নাই কেন? এটা তো ঠিক হচ্ছে না। এগুলা কি পারো সবাই? পারলে খুব ভালো। কোন গ্রুপে মৌলের সংখ্যা সবচেয়ে কম? ভাই আমি এই মাত্র বললাম, গ্রুপ 15তে কয়টা? 6টা। 14তে কয়টা? 6টা। 13তে কয়টা? 6টা। ভাই 12তে কয়টা? 4টা। তাহলে সবচেয়ে কম হচ্ছে 12 নম্বর গ্রুপে মৌলের সংখ্যা সবচেয়ে কম। তারপর দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি? তাহলে আমরা যদি খেয়াল করি, দেখো পর্যায় এবং আমি যদি এখানে যদি লিখি মৌলের রেঞ্জ মানে কোনটা থেকে কোনটা পর্যন্ত। ঠিক আছে, তাহলে পর্যায় 1 নাম্বার পর্যায়ের মৌল হচ্ছে আমাদের হাইড্রোজেন থেকে হিলিয়াম পর্যন্ত, মানে হাইড্রোজেন আর হিলিয়াম সহজ হিসাব। 2 নাম্বার পর্যায়ের মৌল হচ্ছে আমার লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত। লিথিয়াম হচ্ছে 3, নিয়ন হচ্ছে 10। 3 নাম্বার পর্যায় হচ্ছে আমাদের সোডিয়াম থেকে আমাদের কতটুক? সোডিয়াম থেকে হচ্ছে আমাদের আর্গন পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার, মানে 11 থেকে 18। 4 নাম্বার পর্যায় কত? 4 নাম্বার পর্যায় হচ্ছে আমাদের পটাশিয়াম থেকে ক্রিপ্টন পর্যন্ত, 19 থেকে 36। 5 নাম্বার পর্যায় হচ্ছে আমাদের রুবিডিয়াম থেকে জ্যানন পর্যন্ত, 37 থেকে 56। 6 নাম্বার পর্যায় হচ্ছে 6 আর 7। 6 নাম্বার পর্যায় হচ্ছে আমাদের সিজিয়াম থেকে রেডন পর্যন্ত, মানে 55 থেকে 86, 32টা। আর 7 নাম্বার হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম থেকে শেষ মৌল অর্গানেসন পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মৌলের হিসেব। তাহলে আমাদের বলছে যে দ্বিতীয় পর্যায়ে শেষ মৌল কোনটি? দ্বিতীয় পর্যায়ে শেষ মৌল হচ্ছে ভাই নিয়ন। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে শেষ মৌল নিয়ন। পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কয়টি? ভাই খাড়া স্তম্ভ মানে কি? খাড়া স্তম্ভ মানে হচ্ছে আমাদের গ্রুপ। ঠিক আছে, খাড়া স্তম্ভ হচ্ছে গ্রুপ। পর্যায় সারণীতে গ্রুপ হচ্ছে 18টি। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? আধুনিক পর্যায় সারণী। আরেকটা কি ছিল ভাই? মেন্ডেলিফের পর্যায় সারণী, তাই না? আরেকটা ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় মানে যেটা বর্তমানে আমরা দেখি 7টি আর গ্রুপ 18টি। তোমরা এইভাবে মনে রাখবা। মেন্ডেলিফেরটা সবাই অনেকেই ভুলে যায় যে সংখ্যাগুলো মনে রাখবা। মেন্ডেলিফের 2টা সংখ্যা, একটা হচ্ছে 8 এবং 12। এখন পর্যায় 8 নাকি গ্রুপ 8 কোনটা মনে রাখবা? আধুনিক পর্যায় সারণীতে যেটা বেশি, মেন্ডেলিফের পর্যায় সারণীতে সেটা কম। তাহলে আধুনিক পর্যায় সারণীতে কোনটা বেশি? গ্রুপ। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে গ্রুপ কম, কয়টা? 8টা। 8 আর 12। তাহলে আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় কম, মেন্ডেলিফে পর্যায় বেশি, কয়টা? 12টি। এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আমি এইভাবে মনে রাখতাম। তারপরে আমরা যদি আমাদের পরের এমসিকিউতে যদি চলে যাই, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? এই দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীতে আনুভূমিক সারি মানে কি ভাইয়া? পর্যায়। আর খাড়া স্তম্ভ মানে হচ্ছে গ্রুপ। তাহলে আনুভূমিক সারি ছিল আমাদের পর্যায় ছিল আমাদের 12টি, তাই না? পর্যায় 12টি। মেন্ডেলিফে পর্যায় বেশি, কারণ আধুনিকে পর্যায় কম, অর্থাৎ মেন্ডেলিফে পর্যায় বেশি। তারপরে দেখি 14 পর্যায় সারণী গ্রুপ 18তে কতটি মৌল আছে? আমরা মাত্র পড়ে আসছি 1 এবং 18তে 7টি করে মৌল থাকে। ঠিক আছে, কি কি বলতো? মৌলগুলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং অর্গানেসন। ঠিক আছে, তারপরে যাই, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? ভাই অবস্থান্তর মৌল মানে কি? ডি ব্লক হতে হবে এবং ডি ব্লক হচ্ছে আমাদের আংশিক পূর্ণ থাকতে হবে। অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে 2টা। এক হচ্ছে ডি ব্লক হতে হবে প্রথম কথা, আর 2 হচ্ছে ডি 1 থেকে 9 হতে হবে।
ঠিক আছে, D0 অথবা D10 হলে হবে না, হবে না। এখন কে এরকম হতে হবে বলো, এটা কার জন্য এটা প্রযোজ্য? এটা হচ্ছে স্থিতিশীল আয়নের জন্য এই শর্তটা প্রযোজ্য, এই শর্তটা প্রযোজ্য স্থিতিশীল আয়নের জন্য। তো তোমাদের এসএসসি লেভেলে তো অত বেশি নাই, তোমরা যখন কলেজ উঠবা ভাইয়া তোমাদেরকে ওই জিনিসগুলো পড়াবো, ঠিক আছে, স্থিতিশীল আয়নের জন্য। কারণ কলেজে যখন উঠবা এই অবস্থান্তর মোলের উপর অনেক বড় একটা আলোচনা আছে, ঠিক আছে। তাহলে দেখো নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? আমাদের অবস্থান্তর মৌল নয় হচ্ছে আমাদের নিকেল অবস্থান্তর মৌল, তারপর কপার একটা অবস্থান্তর মৌল, মলিবডেনাম একটা অবস্থান্তর মৌল। হ্যাঁ, অবস্থান্তর মৌল নয় হচ্ছে আর্সেনিক। কেন? কারণ আর্সেনিক একটা পি ব্লক মৌল। আর্সেনিক কেন অবস্থান্তর মৌল নয়? কারণ এটা একটা পি ব্লক মৌল, আর পি ব্লক মৌল অবস্থান্তর মৌল হয় না। তারপরে দেখি 16, অ্যাক্টিনাইড সিরিজের মৌলের সংখ্যা কয়টি? ভাই 15টা। কত থেকে কত? আমাদের 57 থেকে 71 পর্যন্ত। তোমরা কি করো, বিয়োগ করে দাও। 71 থেকে 57 বিয়োগ করলে বলবা যে ভাইয়া 14টা হয়। কেন রে ভাই, 57 সহ ধরবা না, আঙুলে করো 57, 58, 59, 60 এভাবে গুনে 71 পর্যন্ত যাবা। 57 ধরে করবা, 57, 58, 59, 60, তাহলে দেখবা 15টা পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইড 57 থেকে 71, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিনাইড। আর হচ্ছে আমরা যদি বলি ল্যান্থানাইট, সরি ভুল লিখছি, উল্টাপাল্টা লিখছি, এটা ল্যান্থানাইট, এটা হচ্ছে ল্যান্থানাইট, ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্থানাইট। আর অ্যাক্টিনাইট কোনটা ভাইয়া? অ্যাক্টিনাইট হচ্ছে 89 থেকে 103। অ্যাক্টিনাইটও কিন্তু আমাদের টোটাল 15টি, ঠিক আছে। অ্যাক্টিনাইট 89 থেকে 103, ওকে। তারপরে যাই, এই যে অ্যাক্টিনাইট সারির মৌলের পারমাণবিক সংখ্যা হলো 89 থেকে 103, ঠিক আছে। তারপরে যাই, পর্যায় সারণীতে ল্যান্থানাইট মৌলের সংখ্যা কতটি? ল্যান্থানাইট মৌলের সংখ্যা হচ্ছে 15টি, আর অ্যাক্টিনাইট কতটি? 15টি। তারপর অবস্থান্তর মৌলের ক্ষেত্রে প্রযোজ্য কি? অবস্থান্তর মৌলের নিজস্ব বর্ণ আছে, ঠিক আছে। মৌলগুলো দ্বারা গঠিত যৌগ আয়নিক হয়, হ্যাঁ। অবস্থান্তর মৌল ধাতু হয়, এখন এদের দ্বারা গঠিত যৌগ আয়নিক প্রকৃতির হয়। এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, ঠিক আছে। যেমন আয়রনের যোজনী কি? 2, 3। অ্যাকচুয়ালি 2, 3। আয়রনের যোজনী 1 থেকে 6 পর্যন্ত হতে পারে। ম্যাঙ্গানিজের যোজনী 1 থেকে 7 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এটার উদাহরণ কোথায় পাওয়া যায় বলতো? ম্যাঙ্গানিজের উদাহরণটা, এটা যে 1 থেকে 7 পর্যন্ত হতে পারবে। হ্যাঁ, তোমরা সপ্তম অধ্যায়ে পড়ছো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে যখন যোজনী বের করতে দেয়, ম্যাঙ্গানিজের যোজনী যখন বের করতে দেয়, তখন তোমরা কিভাবে বের করো বলতো? পটাশিয়ামের হচ্ছে +1, অক্সিজেনের -2, তাহলে 4 দুগুণে -8, ম্যাঙ্গানিজের কত হয়? +7। দেখছো, ম্যাঙ্গানিজের যোজনী +7 পর্যন্ত হইতে পারে। আবার পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ক্রোমিয়াম কিন্তু হচ্ছে আমাদের একটা অবস্থান্তর মৌল। এর জারণ মান +1 থেকে +6 পর্যন্ত হতে পারে। তো দেখো তো এখানে 6 কিভাবে আসতেছে, খেয়াল করো। পটাশিয়াম হচ্ছে +2, 2টা, অক্সিজেন 7টা, 7 দুগুণে -14, ক্রোমিয়ামের কত বলতো? 12, 2টা ক্রোমিয়াম, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে? +6। এগুলো আশা করি তোমরা পারো, হ্যাঁ। তারপর হচ্ছে ভাইয়া যখন পড়াবো এগুলো আবার দেখাবো তোমাদেরকে, ঠিক আছে, প্যারা নেই। ভাইয়া যখন পড়াবো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে সেম জিনিসগুলো আবার দেখানো হবে, ওকে। এই সেম জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে আবার দেখানো হবে। একটু দেখি তো সবকিছু ঠিক আছে কিনা, একটু দেখি সবকিছু ঠিকঠাক ভাবে আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি একটু দেখি, আচ্ছা একটা মিনিট। ওকে, তারপরে যদি আমরা দেখি নেক্সট, দেখো আমাদেরকে আরেকটা যদি আমরা উদাহরণ দিতে চাই, ধরো দিলাম ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। তো এখানে সালফেটের জারণ মান কত? -2, তাহলে 3 দুগুণে কত বলতো? -6, তাহলে ক্রোমিয়ামের কত? +6 না, 2টা ক্রোমিয়াম, তাহলে এক একটা ক্রোমিয়ামের কত? +3 করে। তাহলে দেখছো ক্রোমিয়াম সালফেটে ক্রোমিয়ামের জারণ মান +3, বাট পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6, অর্থাৎ ক্রোমিয়ামের জারণ মান কিন্তু +6 পর্যন্ত কি হতে পারে? ওঠানামা করতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 3টাই, 1, 2, 3, 3টাই আমাদের সঠিক উত্তর।
পরে যাই, জেড একটা মৌল, বলেছে পর্যায় সারণীতে জেড এর অবস্থান কোন গ্রুপে। হ্যাঁ, গ্রুপ আর পর্যায় নির্ণয় করা তোমরা আশা করি জানো। তো আমাকে বলছে এখানে দেখো n-1 d3, n-1 d3 মানে কি, n এর মান হচ্ছে 4, কারণ কি ডি শুরু হয় 3 দিয়ে, 3d দিয়ে শুরু হয়, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কি আসতেছে বলতো, 4s2 3d3, ঠিক আছে না। এখন জেড এর অবস্থান কোথায় দেখো তো, যদি ডি ব্লক হয় তাহলে অবস্থান কোথায় হয়, এস এ যতটা ইলেকট্রন আর ডি তে যতটা ইলেকট্রন, দুইটার যোগফল, মানে এস প্লাস ডি। এস প্লাস ডি করলে এস এর 2, ডি এ 3, অর্থাৎ কত নাম্বার গ্রুপ, 5 নাম্বার গ্রুপ। তাহলে পর্যায় সারণীতে ওর অবস্থান হচ্ছে পঞ্চম গ্রুপে। আর যদি বলতো ওর অবস্থান কোন পর্যায়ে, ভাইয়া পর্যায় বলে এই যে সবচেয়ে বড় সংখ্যা কি এখানে 4, তাহলে চতুর্থ পর্যায়, ঠিক আছে। এটা যদি আমি যদি একটু লিখে দিই তোমাদের জন্য, যেটা আমাদের পর্যায় যদি বলি, পর্যায় এটা হচ্ছে, পর্যায় হচ্ছে আমাদের 4, চতুর্থ পর্যায়, আর গ্রুপ হচ্ছে আমাদের 5, ঠিক আছে। যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে ফেলছো, আমি ধরে নিচ্ছি তোমরা এই জিনিসগুলো পারো। তারপরে যাই, এ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস ns2np5, n এর মান 3, অর্থাৎ এটা হচ্ছে 3s2 3p5। তাহলে আমাকে বলেছে পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান কোথায়, হ্যাঁ 3 বলেছে, 3, তাহলে পর্যায় কত, পর্যায় হচ্ছে তৃতীয়, পর্যায় হচ্ছে তৃতীয়। আর গ্রুপ কোনটা বলতো, হ্যাঁ পি তে যদি শেষ ইলেকট্রন প্রবেশ করে তাহলে গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয়, s + 10 + p। তাহলে s এ আমার কয়টা ইলেকট্রন, 2টা, প্লাস 10, p তে কয়টা, 5টা, অর্থাৎ কত নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপ। তৃতীয় পর্যায়ে 17 নং গ্রুপে হচ্ছে এ মৌলের অবস্থান। আশা করি বুঝতে পেরেছি। পরে যাই, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2, মাশাআল্লাহ কোন গ্রুপের মৌল। তাহলে একটু খেয়াল করি, তোমরা সবাই 5s2 দেখে হয়তো বা ভাবতেছো এটা দ্বিতীয় গ্রুপের মৌল, না রে ভাই, এখানে ডি আছে, এই যে দেখো ডি, এটা গ্রুপ নির্ধারণ করবে, ঠিক আছে। কারণ কি হিসেব যখন হইছে 5s2 আগে ছিল, তারপরে কিন্তু ডি আগে 5s এ প্রবেশ করছে, তারপর ডি তে প্রবেশ করছে। কারণ কি, কারণ 5s এর শক্তি মাত্রা কিন্তু 4d থেকে কম, নিম্ন শক্তির অরবিটাল, আউভাও নীতি। তাহলে আউভাও নীতির কারণে এখানে আমাদের কোন গ্রুপ হবে, 2 + 10, অর্থাৎ 12 নাম্বার গ্রুপের মৌল হবে, ঠিক আছে। 12 নাম্বার গ্রুপ, যেখানে তুমি দেখবা ডি আর এস পাশাপাশি আছে, সেখানে ওই দুইটা যোগ করতে হবে, ঠিক আছে। তো এটা হিন্টসটা আমি একটু দিয়ে দিই, যে ডি এবং এস অরবিটাল পাশাপাশি থাকা মানেই দুইটা যোগফল, পাশাপাশি থাকা মানেই s + d, ঠিক আছে, s + d। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে, এখানে আমার মনে হয় না কারণ ঝামেলা থাকার কথা। তারপরে আমরা যদি দেখি m1s2, m একটা মৌল, এর অবস্থান কোন গ্রুপে, আচ্ছা ওই যে দেখো DRS পাশাপাশি আছে, দেখছো DRS পাশাপাশি আছে, তাহলে গ্রুপ 3, ঠিক আছে। আগের স্লাইড, প্রিভিয়াস স্লাইড, ঠিক আছে, প্রিভিয়াস স্লাইড রুলস, মানে পূর্বের স্লাইডের নিয়ম দেখো, ঠিক আছে, প্রিভিয়াস স্লাইড রুল। আচ্ছা তারপরে দেখি, তারপরে বলেছে কোন গ্রুপে অবস্থিত, ওরে আল্লাহ সেম, এই যে দেখছো সেম লিখে দিই, তাহলে 5 আর 1 6, ঠিক আছে। এগুলো দেখছো সহজ জিনিস। তারপরে দেখো, মনে করো একটি মৌলের সুস্থিত আয়ন A2+ এর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, মৌলটি কোন গ্রুপের, হ্যাঁ A2+ এর ইলেকট্রন বিন্যাস আছে, এটা কিন্তু এর ইলেকট্রন বিন্যাস না। দেখো আমাদেরকে বলেছে A2+, মানে দুইটা ইলেকট্রন যখন ছেড়ে দিয়েছে সে, তখন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, 1s2 2s2 2p6 3s2 3p6। তার মানে যদি এ হতো তাহলে দুইটা ইলেকট্রন থাকতো, হ্যাঁ দুইটা ইলেকট্রন সে কোথা থেকে ছাড়ছে ভাইয়া, 4s থেকে ছাড়ছে, তাই না। কারণ আমরা জানি 3p ফিল আপ হওয়ার পর ইলেকট্রন 4s এ গিয়ে প্রবেশ করে, ঠিক আছে, আউভাও নীতি অনুযায়ী। তাহলে এটা হতো 3p6 4s2, তার মানে এটা একটা S ব্লক মৌল। হ্যাঁ S ব্লক মৌলের গ্রুপ কিভাবে নির্ধারণ হয়, S এ যতটা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এখানে আমাদের গ্রুপটা কত, গ্রুপ হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রুপ, ঠিক আছে। আচ্ছা 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, 24 কে বলতো, 24 হচ্ছে আমাদের একটা মানে সেই একটা মৌল, ব্যতিক্রম ধর্মী মৌল, ক্রোমিয়াম, ঠিক আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করি বলতো, 1s2 2s2
2p6 3s2 3p6 3d5 4s1 তাই না? অর্ধপূর্ণ অরবিটাল করতে গিয়ে 4s এর দুইটা ইলেকট্রনের বদলে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করে 3d4 এর জায়গায় 3d5 হয়ে যায়। তাহলে এটা কোন গ্রুপে? এই যে dr's পাশাপাশি আছে, তাহলে দুইটা যোগফল কত আসবে? 6, ষষ্ঠ গ্রুপে। ঠিক আছে, ক্রোমিয়ামের অবস্থান ষষ্ঠ গ্রুপে। ওকে, পরে যাই। পর্যায় সারণীতে জিঙ্কের অবস্থান কোথায়? তো জিঙ্ক এটা সরাসরি মুখস্থ লেখা যায় গ্রুপ 12, বাট আমরা একটু দেখি, চেক করে দেখি। জিঙ্ক হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা, মানে ইলেকট্রন 30টা। মনে করো তুমি আর্গন পর্যন্ত লিখছো, আর্গন মানে কি 3p6 পর্যন্ত লিখছি, তারপরে কি আসে বলো তো 3d10 4s2, তাহলে এই যে দেখো d10 d আর s একসাথে আছে, দুইটা যোগফল করলে আসবে 12তম গ্রুপে অবস্থান করবে। 28 যাই। ঠিক আছে, 28 যদি দেখি আমরা জেড মৌলটির অবস্থান কোন পর্যায়ে? 12 নাম্বার মৌল, তাই না? 12 বললে আমরা কি বলবো বলো তো? 12 মানে কি? জেড হচ্ছে 12। জেড যদি 12 হয় 1s2 2s2 2p6 3s2, তাহলে তৃতীয় পর্যায় গ্রুপ 2। ঠিক আছে, আচ্ছা পর্যায় বলছে তাই না? পর্যায় বলে তৃতীয় পর্যায়, গ্রুপ বললে গ্রুপ 2, যেহেতু আমাকে বলছে পর্যায়, তৃতীয় পর্যায়। ওকে, তারপর পটাশিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? ভাই পটাশিয়াম হচ্ছে 19 নাম্বার মৌল। 19 নাম্বার মৌল কিভাবে লেখে? মনে করো আর্গন পর্যন্ত লিখছি 3p6 4s1, তাহলে পটাশিয়াম কোন পর্যায়ের মৌল? চতুর্থ পর্যায়ের মৌল। যদি বলে কোন গ্রুপ? প্রথম গ্রুপ। ঠিক আছে, তাহলে দেখো এগুলা দিয়ে কিন্তু আমাদের বেশ এমসিকিউ আসে, ভালো ভালো এমসিকিউ আসে, তো এমসিকিউ গুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারতেছি। তারপর নাইট্রোজেনের কোন গ্রুপের মৌল? নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? নাইট্রোজেন 7, পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন 7, 1s2 2s2 2p3। ওই যে দেখো 2s2 2p3 পিতে প্রবেশ করছে। পিতে প্রবেশ করলে গ্রুপ কিভাবে নির্ধারণ করে? s + 10 + p, তাহলে s এ কয়টা? 2টা, + 10, পিতে কয়টা? 3টা। নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপের মৌল। নাইট্রোজেন 15 নাম্বার গ্রুপের মৌল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? আয়রন হচ্ছে 26 নাম্বার মৌল। তাহলে আর্গন পর্যন্ত লিখলাম 18টা শেষ, 4s2, তার মানে কয়টা? 20, আর 6টা লাগবে 3d6, তাহলে এইটা। তাহলে কোন পর্যায়ে ভাইয়া? চতুর্থ পর্যায়। যদি গ্রুপ বলতো 6 আর 2 8, আয়রন চতুর্থ পর্যায়ে গ্রুপ 8 এর মৌল। ঠিক আছে, তারপর দেখি নিকেল পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? হ্যাঁ, নিকেল কত? নিকেল হচ্ছে 28 নাম্বার মৌল। ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? আর্গন পর্যন্ত ধরো লিখলাম 3p6 4s2, তাহলে 20টা হয়ে গেল, 3d8 28টা হয়ে গেল। তাহলে কোন গ্রুপ? dr's পাশাপাশি আছে, তাহলে 8 আর 2 কত? 10। কোন পর্যায়? চতুর্থ পর্যায়। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে 10 নাম্বার গ্রুপে অবস্থিত। বোরন কোন গ্রুপের মৌল? দেখো বোরন হচ্ছে 5 নাম্বার মৌল, তাহলে 1s2 2s2 2p1। দেখো s এবং p যোগ করব, সাথে 10 যোগ করব, তাহলে 2 আর 1 3, 3 আর 10 13। বোরন যদি বলতো কোন পর্যায়? হ্যাঁ, দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে 13তম গ্রুপের মৌল হচ্ছে বোরন। সালফার পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল? সালফার 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4। তাহলে এটা পর্যায় বললে তৃতীয়, আর গ্রুপ বললে যেহেতু পি, তাহলে sp আর 10 যোগ করতে হবে, 2 4 আর 10 কত? 16। সালফার 16 নাম্বার গ্রুপের মৌল। তারপর যদি দেখি টাইটেনিয়াম মৌলটি কোন গ্রুপে অবস্থিত? তোমাদেরকে একটা টেকনিক শিখাই দেই, কিভাবে তোমরা 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর নাম মনে রাখবা, সেই টেকনিকটি একটু শিখিয়ে দিচ্ছি। 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত মৌল মনে রাখার ট্রিক্স, পর্যন্ত মৌল মনে রাখার ছন্দ, হ্যাঁ, বা টেকনিক বলতে পারো। ঠিক আছে, মনে করো একজন গ্রামের একজন বুড়ো দাদা, উনি হচ্ছে প্রতি কিছুদিন পর পরই নতুন নতুন বিয়া করে বউ নিয়ে আসে। তো মনে করো তার অনেকগুলা বউ আছে, তো একদিন তার সাথে এক দুষ্ট নাতির দেখা হয়েছে এলাকার। তো নাতি তাকে জিজ্ঞেস করতেছে এইরকম যে, দাদা স্কিনে, মানে আপনার ত্বকে, সে যখনই বিয়ে করে তখনই খুব ফিটফাট হয়ে যায়, তো বুড়া মানুষ তো বিয়ে করতে গেলে মনে করো একদম তেল স্নো পাউডার লাগিয়ে তারপর হচ্ছে যায়, তাহলে স্কিনে
তিব্বত ভ্যানিশিং ক্রিম। আচ্ছা, লেখাটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি একটু চিকন কালি নিই, তাহলে আসলে ছন্দটা দাদার এই পর্দাটা খুব চিকনে আমরা ফাঁস করে দিব আর কি। হ্যাঁ, বেশি মানে গোপন রাখবো, একটু গোপন রাখবো, ঠিক আছে, একটু গোপন রাখি। হ্যাঁ, বেশি ফোকাস না করি জিনিসটাকে। ওকে, তাহলে স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে? এই কথা বলার পর নাতি কি আর ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে? দাদা দিছে ছাতি দিয়ে দৌড়ানি, বুঝছো, নাতিও দিছে দৌড়। বাট আমরা বেশ সুন্দর করে এই ছন্দটার মাধ্যমে শিখে ফেললাম। দাদা নাতিকে অনেক ধন্যবাদ, কারণ তাদের এই দুষ্টমির মাধ্যমে আমরা আসলে শিখে ফেললাম কি, আমরা 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলা টেকনিক শিখে ফেললাম। যেমন স্কিনে মানে কি, স্ক্যান্ডিয়াম, এটা হচ্ছে 21 নাম্বার মৌল। তিব্বত টাইটেনিয়াম, ভ্যানিশিং ভ্যানাডিয়াম, ক্রিম ক্রোমিয়াম, মেখে ম্যাঙ্গানিজ, ফের আয়রন, কবে কোবাল্ট, নিকা নিকেল, করতে কপার, যাবে জিঙ্ক। ঠিক আছে, স্কিনে তিব্বত ভ্যানিশিং ক্রিম মেখে ফের কবে নিকা করতে যাবে। লেখাটা ক্লিয়ার আসছে? হ্যাঁ আসছে। তাহলে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং জিঙ্ক। ঠিক আছে, তাহলে টাইটেনিয়াম কত নাম্বার মৌল তাহলে তোমরাই বলো? এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, 25, 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক আমাদের 30। তাহলে টাইটেনিয়াম কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত? টাইটেনিয়াম হচ্ছে 22 নাম্বার মৌল। টাইটেনিয়াম যদি 22 নাম্বার মৌল হয়, আমরা বুঝলাম টাইটেনিয়াম হচ্ছে আমাদের 22 নাম্বার মৌল। ঠিক আছে, টাইটেনিয়াম আমাদের 22 নাম্বার মৌল। তাহলে 22 নাম্বার মৌল হলে ইলেকট্রন বিন্যাস কিভাবে করব? আর্গন পর্যন্ত ধরো লিখছি, তারপর 4s2, 22 হতে আর দুইটা লাগে 3d2। ঠিক আছে, তাহলে ডিআরএস একসাথে আছে, তাহলে ডিআরএস একসাথে থাকলে যোগ করে দিব, 4 নাম্বার গ্রুপে অবস্থিত। টাইটেনিয়াম মৌলটা 4র্থ গ্রুপে অবস্থিত। ম্যাঙ্গানিজ কোন গ্রুপের মৌল? ম্যাঙ্গানিজ দেখো তো দাদা, ম্যাঙ্গানিজ কোথায়? মেখে 25, তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নাম্বার গ্রুপের মৌল। 25 মানে 25 নাম্বার মৌল, ম্যাঙ্গানিজ হচ্ছে 25 নাম্বার মৌল। গ্রুপ কিভাবে নির্বাচন করব? আর্গন পর্যন্ত লিখলাম 3d5 4s2, তাহলে কত নাম্বার গ্রুপ হলো? 7 নাম্বার গ্রুপ। ম্যাঙ্গানিজ 7 নাম্বার গ্রুপের মৌল। ঠিক আছে, 7 নাম্বার গ্রুপের মৌল। ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? ভাই 4টি। কিভাবে? ক্যালসিয়াম মনে করো 20, কিভাবে ইলেকট্রন বিন্যাস করো? আর্গন পর্যন্ত 3p6, তারপর 4s2, এই যে 4টা স্তরে বিভক্ত, 4র্থ স্তর পর্যন্ত আসছে। তারপর গ্রুপ 18 এর মৌল কোনটি? হ্যাঁ বলছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং অর্গানেসন। এই যে দেখো ওজি আছে, অর্গানেসন হচ্ছে আমাদের গ্রুপ 18 এর মৌল। ক্যালসিয়াম ও জিঙ্কের ক্ষেত্রে এদের যোজনী একই, দুজনের যোজনী 2, কিন্তু গ্রুপ 1 না রে ভাই। ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম হচ্ছে গ্রুপ 2, ক্যালসিয়াম এটা হচ্ছে গ্রুপ 2, আর জিঙ্ক আমরা একটু আগে দেখেছি, জিঙ্ক হচ্ছে গ্রুপ 12। কেন? কারণ জিঙ্ক হচ্ছে ডি ব্লক মৌল, ক্যালসিয়াম একটা এস ব্লক মৌল, তাহলে গ্রুপ একই না, এটা হবে না। তাহলে পর্যায় একই, হ্যাঁ, ক্যালসিয়ামও 4র্থ পর্যায়, জিঙ্কও 4র্থ পর্যায়। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। ঠিক আছে, সঠিক উত্তর 1 এবং 3। তারপর 40 ফসফরাস। আচ্ছা, পি বলছে, এই ইলেকট্রন বিন্যাস থেকে কি বোঝা যায়? 3d10 4s2 4p6, এটা হচ্ছে ক্রিপ্টন। ঠিক আছে, 4p6 4র্থ পর্যায়ে, এটা হচ্ছে একদম 18 নাম্বার মৌল। এটা 4র্থ পর্যায়ে নিষ্ক্রিয় মৌল, কারণ নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থাকে s2p6, ns2 np6। ঠিক আছে, 4র্থ পর্যায়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে এটা, নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2 np6। শুধু ব্যতিক্রম কি? হিলিয়াম শুধু ns2 1s2, বাকি সবই দেখো। যদি বলি নিয়ন হচ্ছে 2s2 2p6, তারপর হচ্ছে আমাদের আর্গন হচ্ছে 3s2 3p6, তারপর হচ্ছে আমাদের ক্রিপ্টন হচ্ছে আমাদের 4s2 4p6। তাহলে পি মৌলটি কি? জ্যানন না, পি মৌলটি হচ্ছে ক্রিপ্টন। ওকে, যোজতা স্তরে ইলেকট্রন সংখ্যা 8টি। ঠিক আছে, মৌলটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। সঠিক উত্তর 2 এবং 3।
যদিও পরীক্ষায় তোমরা দেখবাই না, তোমরা যখন দেখবা 1 হয় নাই তখন তোমরা 2, 3 দাগাবা, এটা আসলে তোমাদের বইলা লাভ নেই, এটা তোমাদের স্বভাবজাত ধর্ম, দাগাও, সমস্যা নেই। আচ্ছা, X ও G দ্বারা গঠিত যৌগ কোনটি? X এবং G দ্বারা গঠিত যৌগ কোনটি? X কি বলো তো, তোমরা বলো তো একটু, X কি? আচ্ছা দেখো X কি, দেখো X হচ্ছে আমাদের এখানে পর্যায়, এদিকে হচ্ছে গ্রুপ, এই যে খাড়াগুলা গ্রুপ, এদিকে হচ্ছে পর্যায়, তাহলে তৃতীয় পর্যায়ের 1 নাম্বার গ্রুপ X হচ্ছে আমাদের সোডিয়াম, আর কি দ্বিতীয় পর্যায়ের 16 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে আমাদের অক্সিজেন। ঠিক আছে, তাহলে সোডিয়াম অক্সাইড Na2O, তাহলে সঠিক উত্তর হচ্ছে Na2O। ঠিক আছে, X ও G দ্বারা গঠিত যৌগ হচ্ছে Na2O। আরেকটা কি বলছে, G ও X দ্বারা গঠিত যৌগটা কেমন? Na2O, এটা কি ধরনের যৌগ ভাইয়া? Na2O এটা একটা আয়নিক যৌগ, কারণ এখানে একটা ধাতু একটা অধাতু আছে। এই ধাতুর যৌগগুলো কিরকম হয়? ক্ষারীয় প্রকৃতির হয়। আর দুইজন মৌলই কি আর্গনের ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে? না। Na2O যখন তৈরি হয়েছে, Na কি হয়েছে? Na প্লাসে পরিণত হয়েছে। Na প্লাস মানে কি? নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। আবার O, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসের মতো পরিণত হয়েছে? সেও নিয়নের মতো পরিণত হয়েছে, কারণ নিয়নের ইলেকট্রন হচ্ছে 10টা, সোডিয়াম প্লাসের ইলেকট্রনও 10টা, O2 মাইনাসের ইলেকট্রনও 10টা। তাহলে এরা আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়নি, বরং এরা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হয়েছে। তারপরে যাই। আচ্ছা, আমরা কি বেশি দূর যাব? কত দূর যাব? আমরা আসলে বেশি দূর যাব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে ক্লাসগুলোকে একটু পার্ট বাই পার্ট করে করব, যেহেতু হচ্ছে আমাদের স্টুডেন্ট উপস্থিতি খুবই কম, তো আমি চাচ্ছি আসলে আমার স্টুডেন্ট উপস্থিতি আগে গ্যাদার করুক, সবাই আসলে জানুক জিনিসগুলো। যার কারণে আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্লাসগুলো 1 ঘন্টা করে হচ্ছে ভাইয়া নিব। মানে এই যে এমসিকিউ ক্লাস, হয়তোবা টোটাল হচ্ছে এমসিকিউ হচ্ছে 100টা, তো আমরা হয়তোবা আজকে 70টার মতো এমসিকিউ সলভ করব, আগামীকাল আমরা কিছু এমসিকিউ সলভ করব এবং তার সাথে আমাদের কিছু সিকিউ থাকবে। ঠিক আছে, তো আমরা এইভাবে ধাপে ধাপে যাব, যাতে করে হচ্ছে আমাদের সাথে স্টুডেন্ট কানেকশনটা হচ্ছে বাড়ে। তারপরে দেখি পারমাণবিক সংখ্যা PQRS। P হচ্ছে 14 না? 14 মানে কি? 14 মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিলিকন। Q কি? 15 মানে ফসফরাস। এটা কি? এটা হচ্ছে সালফার। এটা হচ্ছে কি? ক্লোরিন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লাসে আমরা ফিরে আসি। দেখো, কিউ মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? ঠিক আছে, কিউ মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? কিউ মৌল হচ্ছে ফসফরাস। ফসফরাস কিন্তু আমাদের 15 নাম্বার গ্রুপে অবস্থিত, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। ফসফরাস আমাদের 15 নাম্বার গ্রুপে অবস্থিত। আর উদ্দীপকে আকার নিয়ে কথা চলে আসছে, দেখছো? আকারের বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো আকারের বিষয়গুলো যখন চলে আসছে, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে? একটু একটা জিনিস একটু দেখতে হবে। ভাই একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ, তারপর আলোচনা করি। একটু দেখাই, তারপর আলোচনা করি। এই জিনিসটা একটু মনে রাখবা, এই ছকটা একটু মনে রাখবে, হ্যাঁ, মাথায় ঢোকাই ফেলো। এটা হচ্ছে বাম থেকে ডানে। এটা কি? এটা হচ্ছে বাম থেকে ডানে। এটা যদি মনে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমরা পর্যায় সারণীর যে কোনো পর্যাবৃত্ত ধর্মভিত্তিক যে কোনো প্রশ্ন হচ্ছে তোমরা সহজে আনসার করতে পারবা। ঠিক আছে, বাম থেকে ডানে, আর এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে। উপর থেকে নিচে। ঠিক আছে, বাম থেকে ডানে, এটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে যদি যাই, তাহলে আমাদের কি বাড়ে? আইট বাড়ে। ঠিক আছে, আইট বাড়ে, আধা বিক্ষ কমে। ঠিক আছে, তো আমাদের আসলে আধা বিক্ষ এত কিছু লাগে না আসলে। আইট বাড়ে আর আধা কমে বললেই হবে, কারণ তোমাদের এই জিনিসগুলো আসলে তোমাদের পরীক্ষার জন্য লাগে না। আইট বাড়ে, আধা কমে। ঠিক আছে, এখন হোয়াট ইজ আইট, হোয়াট ইজ আধা, এটা আমি বলছি একটু পরে। আর উপর থেকে নিচে গেলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আইট কমে। যেহেতু বাম থেকে ডানে গেলে আইট বাড়ে, উপর থেকে নিচে গেলে আইট কমবে। নিচে দিকে তীর ছিল মানে কি? কমা। আর আধা, এই জিনিসটা আমাদের বাড়বে। এখন আসো একটু বুঝি আইট কি আর আধা কি। হ্যাঁ, তো আইট মানে হচ্ছে, আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইতে হচ্ছে রশ্মিতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বাম থেকে ডানে গেলে একই পর্যায়ে বাম থেকে আমরা যদি ডানে যাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পাই আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়।
আবার এই আতে, এই যে আধা, আ হচ্ছে আমাদের আকার বা ব্যাসার্ধ, পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আর ধাতে হচ্ছে ধাতব ধর্ম। তো আমরা একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই তাহলে আমরা দেখতে পাই পরমাণু বা মৌলগুলোর আকার কমে, ধাতব ধর্ম কমে। ধাতব ধর্ম যদি কমে, অধাতব ধর্ম বাড়বে, স্বাভাবিক। তাহলে এই জিনিসগুলো আবার উল্টো ঘটে। একই গ্রুপে তুমি যদি উপর থেকে নিচে যাও, আয়ত কমবে, মানে আয়নীকরণ শক্তি কমবে, ইলেকট্রন আসক্তি কমবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে। আর তুমি যদি একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাও তাহলে সেক্ষেত্রে তোমার আকার বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে এবং ধাতব ধর্ম বাড়বে। তো আশা করি এই কনসেপ্টগুলো আসলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি একটু একটা কাজ করি, এখানে একটু লিখেই দিই আয়ত দিয়ে আসলে আমরা কি বুঝি আর আধা দিয়ে কি বুঝি। আয়ত, হ্যাঁ, আয়ত মানে হচ্ছে কি, আয়ত মানে আতে হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। ইতে হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আর ততে হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা। ঠিক আছে? আচ্ছা, আর আধাতে কি? আধাটা আমি কোথায় লিখতে পারি? এখানেই লিখে দিই। হ্যাঁ, আধা, আ এবং ধা। আতে হচ্ছে আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, আর ধাতে হচ্ছে আমাদের ধাতব ধর্ম। ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা সবাই। আচ্ছা, তাহলে এখন চলো আমরা তাহলে একটু দেখে ফেলি পি আকার কিউ এর চেয়ে বেশি। আচ্ছা, আমি যদি একটু সাজাই, দেখো তো এগুলো সব কি? এই যে উদ্দীপক দেখো, সবগুলো একই পর্যায়ের না? একই পর্যায়ে। তাহলে আমি একই পর্যায়ে লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের পি, পি কিউ আর এস, এইভাবে থাকবে, তাই না? পি হচ্ছে আমাদের সিলিকন, ফসফরাস, তারপরে হচ্ছে আমাদের সালফার, ক্লোরিন, এই চারটা মৌল তারা দিয়েছে আমাদেরকে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গিয়েছি। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমাকে বলছে পি এর আকার কিউ এর চেয়ে বেশি, মানে পি এর আকার বড়। দেখো তো হয় কিনা? বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে পি থেকে যখন কিউতে যাবা তখন আকার কমবে। তাহলে কার আকার বড়? হ্যাঁ, পি এর আকার বড়। কি বলছি? বাম থেকে ডানে গেলে আধা কমে। তাহলে বাম থেকে ডানে গেলে আধা কমে মানে কি? আকার কমে, ধাতব ধর্ম কমে। তাহলে বাম থেকে ডানে গেলে কাকে পাচ্ছ? কিউ কে পাচ্ছ। তার মানে কিউ এইটার আধা কম। আধা কম মানে কি? এর আকার ছোট, ধাতব ধর্ম কম। আর এই যে পি, পি এর কি? পি এর হচ্ছে আমাদের আধা বেশি, অর্থাৎ এর আকারও বড় এবং এর ধাতব ধর্ম বেশি। তাহলে পি এর আকার কিউ এর চেয়ে বেশি, কোনো কনফিউশন নাই। তাহলে আমরা লিখবো যে কিউ এর আকার থেকে পি এর আকার বড়, মানে পি বড়, তাহলে পি এর আকার কিউ এর চেয়ে বেশি, এটা সঠিক। তারপর বলছে আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম। তড়িৎ ঋণাত্মকতা বের করতে বলছে। আর এর কম, আর এর কম, এস এর চেয়ে কম, তার মানে কি? এস এর বেশি। এস এর বেশি কিনা চলো দেখি, মানে এস ওর বেশি কি? তড়িৎ ঋণাত্মকতা। এখন একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাবা তত তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আয়ত বাড়ে, তার মানে অবশ্যই এস এর বেশি। আর এর চেয়ে এস কি ডান দিকে আছে, তাহলে বলছে আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম। হ্যাঁ, আর এর কম, এস এর বেশি, তাই না? কারণ আর কি বামে, এস কি ডানে। বলছে বাম থেকে যত ডানে যাবে তত আয়ত বাড়বে। আয়ত মানে কি? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। বাম থেকে ডানে আছে এস, তাহলে এস এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ আর এর তড়িৎ ঋণাত্মকতা কম। এখানেও বলছে আর এর ঋণাত্মকতা কম, অর্থাৎ এইটাও কিন্তু আমাদের সঠিক। ঠিক আছে? তারপর বলেছে PO2 Q2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী। তার মানে ও বেশি অম্লধর্মী। ভাই, অম্লধর্মী কে হয়? অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়। এটা আমরা একটু মনে রাখবো এইভাবে, অতে অধাতুর, অধাতুর, আর পরের অতে অক্সাইড, এরপরের অতে অম্লধর্মী, অর্থাৎ অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী বা অ্যাসিডিক, অ্যাসিড। তাহলে ধাতুর অক্সাইড কেমন হবে ভাইয়া? ক্ষারধর্মী হবে, এটা তো আর বলতে হবে না। তাহলে আমরা দেখি ফসফরাস আর এই যে পি এবং কিউর মধ্যে কে বেশি অধাতব সেটা দেখি। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে। হ্যাঁ, ধাতব ধর্ম যদি কমে তাহলে অধাতব ধর্ম কি হবে? বাড়বে। কোথায় বাড়বে?
বাম থেকে ডানে গেলে বাড়বে। তাহলে পি আর কিউর মধ্যে ডানে কে আছে ভাইয়া? কিউ। তাহলে কিউর দেখো, কিউর আধা কম মানে কি? ধাতব ধর্ম কম। কিউ এর ধাতব ধর্ম যদি কম হয়, কিউ এর অধাতব ধর্ম বেশি হবে। তাহলে কিউ এর অধাতব ধর্ম যদি বেশি হয়, অর্থাৎ কিউ এর অক্সাইড বেশি অম্লধর্মী। কারণ কি? অধাতুর অক্সাইডটাই তো অম্লধর্মী। তাহলে কিউ এর অধাতব ধর্ম বেশি। কারণ কি? কিউ ডানে গেলে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। তাহলে কিউ এর অধাতব ধর্ম বেশি, কিউ এর অক্সাইড বেশি অম্লধর্মী। তাহলে বলছে PO2 Q2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী। এটা সে ভুল বলছে। তারা বলছে পি এর অক্সাইড বেশি অম্লধর্মী। বাট আমরা দেখতে পাচ্ছি পি থেকে কিউ বেশি ডানে। আমরা জানি যত ডানে যাবে একই পর্যায়ে তত অধাতব ধর্ম বাড়ে। অধাতব ধর্ম বাড়লে অম্লধর্মিতা বাড়ে। অর্থাৎ কিউ এর অম্লধর্মিতা বেশি। অম্লধর্মিতা আমরা যদি চেক দিই, পি থেকে কিউ এর অম্লধর্মিতা বেশি, কিউ থেকে আর এর অম্লধর্মিতা আরো বেশি। সবচেয়ে বেশি এস, কারণ এস সবচেয়ে ডানে। যত ডানে যাবে তত ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে, অম্লধর্মিতা বাড়বে। ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে, অম্লধর্মিতা বাড়বে। ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 এবং 2। তো এখানে কিন্তু আমি বেশ ধীরে সুস্থে পড়িয়েছি, যাতে করে হচ্ছে তোমরা পরবর্তীতে জিনিসটা ভালোভাবে বুঝতে পারো। ওকে, তারপরে দেখো আমরা সামনে আরো এরকম পাবো। এখন খালি এগুলোই পেতে থাকবো হয়তোবা। একটি পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ দেওয়া আছে। এ মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করছে? আচ্ছা, পটাশিয়ামের পরে এ, তারপর স্ক্যান্ডিয়াম, তারপর টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম। তার মানে এ অবশ্যই ক্যালসিয়াম, কারণ পটাশিয়ামের পরে কে থাকে? একই পর্যায়ে যদি থাকে, একটি পর্যায় সারণীতে একটি পর্যায়ের খণ্ডিত অংশ বসে, একটি পর্যায়ের খণ্ডিত অংশ বসে, এই যে পর্যায়ে, তার মানে এ কি? এ হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অবস্থান চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপে। কোন পর্যায়ে অবস্থান করছে? কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়ে অবস্থান করছে, পর্যায় 2 গ্রুপ, পর্যায় 4 গ্রুপ হচ্ছে 2। নিচের কোন মৌলটির ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? ফসফরাস, কারণ নাইট্রোজেনও 15 নম্বর গ্রুপের মৌল, ফসফরাসও 15 নম্বর গ্রুপের মৌল। তারপরে আমরা যদি যাই, সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল রয়েছে? অক্সিজেন। সালফারও 16 নম্বর গ্রুপের মৌল, অক্সিজেনও 16 নম্বর গ্রুপের মৌল। আচ্ছা, একটু লিখে দিই তো আমি এগুলা। এটা হচ্ছে গ্রুপ 15, এরা সবাই গ্রুপ 15। গ্রুপ 15 নাম মনে রাখার ছন্দ হচ্ছে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিপিয়াম বা অ্যান্টিমনি, বিসমাথ, এরা সবাই গ্রুপ 15 মৌল। ঠিক আছে? নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। ছন্দটাও লিখে দিই, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। ঠিক আছে? সালফারের সাথে এটা হচ্ছে 16, গ্রুপ 16। গ্রুপ 16 মৌলগুলো মনে রাখার নিয়ম হচ্ছে ও এসসি তে পরে কিসের জন্য? লোভে পড়ে। কেন? নিশ্চয় পড়লে টাকা পাই। কেউ হয়তো বা তারে বলছে তুমি পড়লে টাকা পাবা, তাহলে সে পড়াশোনা করে কেন? লোভে পড়ে। তাহলে ওতে কি? ওতে হচ্ছে আমাদের অক্সিজেন, এস কি? সালফার, এসসি মানে কি? সেলেনিয়াম, টেতে টেলুরিয়াম, পরেতে পোলোনিয়াম, লোভে লিভারমোডিয়াম। ঠিক আছে? ও এসএসসি তে পড়ে লোভে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ND10 NS1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে যে সকল মৌল। আচ্ছা, ND10 NS1 কপার এবং সিলভার। ও মেনে চলে না, ও আসলে মেনে চলে ND5 NS1। ও হচ্ছে ND5 NS1 মেনে চলে। ঠিক আছে? সিলভার এবং কপার। আগামীকাল হয়তো আমরা একটা সিকিউ পড়বো যেখানে আমরা সিলভারের ইলেকট্রন বিন্যাস আমাদের লাগবে। ঠিক আছে? তারপর এ পর্যায় সারণী চতুর্থ পর্যায়ের একটি মৌল। A2+ আয়নের সর্বশেষ শক্তি স্তরে অরবিটালে 6টি ইলেকট্রন আছে। আচ্ছা, এ মৌলের প্রতীক কোনটি? সর্বশেষ শক্তি স্তরের অরবিটালে A2+ আয়নের, এ হচ্ছে চতুর্থ পর্যায়ের একটা মৌল, A2+, সর্বশেষ শক্তি স্তরের অরবিটালে 6টি ইলেকট্রন আছে। 6টি ইলেকট্রন আছে। আমাকে বলছে এ মৌলের প্রতীক কোনটি? এ মৌলের প্রতীক কোনটি না? A2+। A2+ যখন করবা,
A2+ যখন করবা তখন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। সর্বশেষ শক্তি স্তরের অরবিটালে 6টা মানে হচ্ছে 3d6 থাকবে। আচ্ছা A2+ হচ্ছে এরকম, দেখো A2+ হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়, তো তাহলে মনে করো R1 পর্যন্ত লিখছো 3p6, তারপর হচ্ছে আমাদের 3d6 4s2। ওই যে তুমি যখন A2+ করতেছো তখন তোমার 4s2টা কি হয়ে যাচ্ছে বলো তো, 4s0 হয়ে যাচ্ছে, 4s0 হয়ে যাচ্ছে। এই যে দেখো সর্বশেষ শক্তি স্তরের যে অরবিটাল, এই অরবিটালে 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ A2+ আর কেউ না, A2+ হচ্ছে আয়রন 2+, অর্থাৎ এ হচ্ছে আয়রন। তারপরে বলেছে উদ্দীপকের A2+ আয়নটি আয়রন ও আরো ইলেকট্রন ত্যাগ করতে পারবে। A2+ মানে কি বলতো, আয়রন 2+। আয়রন 2+ কি করতে পারে, সে আরো একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে আয়রন 3+ এ পরিণত হয়। তার মানে সে আরো একটা ইলেকট্রন ত্যাগে সক্ষম। সে কি ইলেকট্রন গ্রহণ করতে পারবে? আয়রন 2+, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করতে পারবে, পারবে না কেন? আয়রন 2+, সে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে আবার আয়রনে পরিণত হয়ে যাবে পুনরায়, তাহলে সে ইলেকট্রন গ্রহণে সক্ষম। ঠিক আছে, আকারে এ অপেক্ষা ছোট কিনা। আচ্ছা তার মানে আমাকে বলছে আয়রন 2+ এইটা আয়রন থেকে ছোট কিনা। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা জানি ক্যাটায়নের আকার তার যে মৌল থেকে ছোট হয়, ক্যাটায়নের আকার মৌল থেকে ছোট হয়। এটা সবসময় এভাবে মনে রাখবা, ক্যাটায়নের আকার মৌল থেকে ছোট হয়, আর এটা যদি অ্যানায়ন হয়, অ্যানায়নের আকার মৌল থেকে বড় হয়। ঠিক আছে, যেমন আমি যদি অপশন উদাহরণ দিই, মনে করো সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম বড় হবে, বাট আমি যদি লিখি ধরো O2 মাইনাস অক্সিজেন থেকে বড় হবে। এটা মাথায় রাখবে। হ্যাঁ, ক্যাটায়নের আকার স্বাভাবিক মৌল থেকে ছোট হয়, আর অ্যানায়নের আকার স্বাভাবিক মৌল থেকে বড় হয়। ঠিক আছে, তারপরে আমরা দেখি হাইড্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? ভাই গ্রুপ 1, হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল। তারপর ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয়ে কোন মৌলটি ব্যতিক্রম? হ্যাঁ কপার ব্যতিক্রমগুলো একটু মনে রাখবা, ক্রোমিয়াম, কপার, তোমাদের এই দুইটাই আসে। এর বাইরে যদি আসতে চাই তাহলে আসবে মলিবডেনাম, সিলভার, তোমাদের আরেকটা আসতে পারে সিলভার, এছাড়াও প্লাটিনাম আছে, ঠিক আছে, এগুলো সব ব্যতিক্রম। এরা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, এরা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। ঠিক আছে, যদিও তোমাদের পরীক্ষার জন্য শুধুমাত্র ক্রোমিয়াম এবং কপার জানলেই চলবে, তার সাথে তোমরা সিলভারটাকে জানতে পারো। ওকে, সিলভারটাকে জানতে পারো। নিচের কোনটি ব্যতিক্রম? সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। ভাই এটা পটাশিয়াম ব্যতিক্রম। এটা কোন সেন্সে বলছে আমি বলি, যেমন হাইড্রোজেন 1s1 মানে 2n² সূত্র মেনে চলছে, এটা ব্যতিক্রমটা দেওয়া হয়েছে আমাদের 2n² এর ভিত্তিতে, 2n² এর ভিত্তিতে। ঠিক আছে, 2n² এর ভিত্তিতে। তারপর নাইট্রোজেন, সে হচ্ছে তোমার নিয়ন পর্যন্ত যাওয়ার পর সে হচ্ছে 3s1 এ গিয়েছে, সেও নিয়ম মানছে। লিথিয়াম হচ্ছে 1s2 2s1, ঠিক আছে, বাট ও ঝামেলা করছে। ও কি ঝামেলা করছে বলতো, সে হচ্ছে আর্গন পর্যন্ত গেছে, তারপর হচ্ছে 3d তে না ঢুকে 4s এ চলে গেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে 3d খালি রেখে 4s এ প্রবেশ করেছে। প্রবেশের কারণে সে আমাদের যে পটাশিয়াম হচ্ছে আমাদের 2n² সূত্র মানে না। ঠিক আছে, এই কারণে হচ্ছে পটাশিয়ামটা ব্যতিক্রম। তারপরে দেখি আমরা, আচ্ছা এটা আর্গন মাইনাসের মতো লাগতেছে, এটা আসলে মাইনাস টাইনাস কিছু না, এটা থার্ড ব্র্যাকেট। তারপর একই পর্যায়ে বাম থেকে ডানে মৌলের ধাতব ধর্মের কিরূপ পরিবর্তন হয়? হ্যাঁ এটা তো আমরা পড়ছি তাই না, কিরূপ পরিবর্তন হয় বাম থেকে ডানে গেলে। আবার একটু লিখে দিই, দেখো আমরা যদি বাম থেকে ডানে যাই তাহলে মানে আয়নিকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর আধা আকার এবং ধাতব ধর্ম কমে। ঠিক আছে, আর উপর থেকে নিচে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে মানে আয়নিকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো কমবে, আর আকার এবং ধাতব ধর্ম এগুলো বাড়বে। কিন্তু আমাকে বলছে ধাতব ধর্মে কিরূপ পরিবর্তন হয়? বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, হ্যাঁ ধাতব ধর্ম হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। ঠিক আছে, তারপরে দেখো কোনটির ধাতব ধর্ম বেশি, তাহলে তোমাকে সুন্দর করে কি করতে হবে, ওই যে চিত্র রাখতে হবে। তাহলে দেখো এগুলোকে এখন তুমি সিরিয়ালি সাজাবা। বেরিলিয়ামের পরে কি ম্যাগনেসিয়াম, তারপরে কি ক্যালসিয়াম, তারপর কি স্ট্রনসিয়াম, এরা সবাই গ্রুপ 2 এর মৌল। উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে, তাহলে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার? স্ট্রনসিয়ামের। ঠিক আছে, উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে। ঠিক আছে, কারণ কি আমরা জানি উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা কমে, আর আকার বাড়ে এবং ধাতব ধর্ম বাড়ে। ঠিক আছে,
আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? এখন এগুলা বুঝে ফেলবা, যারা বুঝো না তারাও আসলে বুঝে যাবা, বাম থেকে ডানে উপর থেকে নিচে, এটা জাস্ট মনে রাখবা। তাহলে আমরা আগে সিরিয়ালি সাজাই ফেলি। হ্যাঁ, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ে। ম্যাগনেসিয়ামের পরে পর্যায়ে কি আছে? সালফার, এই যে সালফার এদিকে। তারপর কি? ক্যালসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের নিচে, নিচে। ব্রোমিন কোথায়? ব্রোমিন হচ্ছে এদিকে কোথাও, ব্রোমিন হচ্ছে এদিকে কোথাও। তাহলে কোথায় পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? কোথায় পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তাহলে এটা আমরা পারমাণবিক ব্যাসার্ধ মানে কি? আকার। তাহলে আকার বেশি কোথায় বলতো? আমরা এটা এইভাবে একটু মনে রাখতে পারি। আরেকটা টেকনিক আছে এটা মনে রাখার, আরেকটু সহজ আরেকটা টেকনিক আছে, সেটা একটু আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এভাবে মনে রাখবা যে আমাদের সর্বডানে, এটা হচ্ছে সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে যে থাকবে, সর্বডানে সবার উপরে থাকলে তার আয়ত বাড়ে, আয়ত বাড়ে আর আধা কমে, মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ বাড়বে, আকার এবং ধাতব ধর্ম কমবে। আর এটা কি? সর্ববামে সবার নিচে, এটা হচ্ছে আমাদের সর্ববামে, মানে সবার বামে সবার নিচে, সবার বামে সবার নিচে যদি থাকে তাহলে ওই ব্যাটার কি হবে? ওই ব্যাপারটার আয়ত মানে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ কমবে আর আধা আকার ও ধাতব ধর্ম বাড়বে। ঠিক আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি কোথায় ব্যাসার্ধ বেশি সেটা বলছে, মানে আকার কোথায় বড়। হ্যাঁ, আকার কোথায় বড় ভাই? সর্ববামে সবার নিচে। হ্যাঁ, সর্ববামে সবার নিচে কে আছে ভাই? ক্যালসিয়াম। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, তো এইটা আরো সহজে মনে রাখার টেকনিক যে সর্বডানে সবার উপরে আয়ত বাড়ে আধা কমে, সর্ববামে সবার নিচে আয়ত কমে আধা বাড়ে। এখন এই জিনিসটা কিভাবে পারবা? ভাইয়া পড়াইলাম বলেই পারবা? ব্যাপারটা এরকম না। বাসায় তোমাকে এরকম চার্ট বানিয়ে বানিয়ে দেখতে হবে। যখন তুমি 10টা 20টা 30টা এমসিকিউ যখন এইভাবে চার্ট দেখে দেখে যখন করবা, তখন আশা করি তোমার এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা যদি যাই, ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি লম্বা সময় পর একজন স্টুডেন্ট আসছে বোধহয়, তানজির আহমেদ সুমন, 56 উত্তর গ। ঠিক আছে, আসলে আমি জানি আমাদের আসলে শিক্ষাঙ্গন গ্রুপে আমাদের এসএসসি স্টুডেন্ট নাই বললেই চলে, বাট তথাপি ভাইয়ারা কিন্তু এসএসসি দের জন্য ভালো স্লট রেখেছি। আমি গত 2 দিন আসলে একটু অসুস্থতার কারণে আমি ক্লাস নিতে পারি নাই, বাট হচ্ছে আমি আশা করছি সময়ের সাথে সাথে আমাদের এসএসসি গ্রুপটাও হচ্ছে ডেভেলপ করবে। আমাদের এসএসসি মেসেঞ্জার গ্রুপও আছে, যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও আমার সাথে যোগাযোগ করবা, অথবা তোমাদের আরিফুল সোহাগ ভাইয়া আছে, অথবা হচ্ছে তোমাদের মুশফিক ভাই আছে, মুশফিকুর রহমান, আমাদের 3 জনের যে কোনো একজনের সাথে যদি কন্ট্যাক্ট করো মেসেঞ্জারে, তাহলে হচ্ছে তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। ঠিক আছে, আর হচ্ছে আমরা ক্লাস চলতে থাকবে, যেমন আগামীকাল আমার আরেকটা ক্লাস আছে তোমাদের সাথে। আগামীকাল যদিও শিডিউল ক্লাস নাই, রুটিনে ক্লাস নাই, বাট কথা হচ্ছে আজকে আমি এইগুলো সবগুলো শেষ করতে পারবো না। প্লাস হচ্ছে স্টুডেন্ট না থাকলে যেটা হয়, পড়ায় আসলে মজা পাওয়া যায় না, তো এই জন্য ভাইয়া চাচ্ছি এখন থেকে কম কম ক্লাস নেবো, বাট রেগুলার ইন্টারভেলে তোমাদের সাথে হচ্ছে থাকবো, সবসময় থাকবো। তো যার কারণে আজকে আমরা হচ্ছে 70 পর্যন্ত এমসিকিউ সলভ করবো, তখন হয়তো আমাদের 30টা এমসিকিউ থাকবে, যে 30টা এমসিকিউ আমরা আগামীকালকের ক্লাসে হচ্ছে শেষ করব। ওই 30টা এমসিকিউ হচ্ছে আমরা আগামীকালকের ক্লাসে শেষ করবো এবং তার সাথে আরো কিছু সিকিউ করবো। তো আগামীকাল আমাদের ক্লাসটা কিন্তু শুরু হবে সন্ধ্যা 6টায়। ঠিক আছে, কারণ আগামীকাল রাত 8টায় এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য ভাইয়ার হচ্ছে যে রুটিন করা ক্লাস তড়িৎ রসায়ন এমসিকিউ সলভিং ক্লাস সেটা শুরু হবে। তো যেহেতু তাদের সাথে আমার ক্লাস আছে রাত 8টায়, সেহেতু হচ্ছে তোমাদের সাথে আমার ক্লাস থাকবে সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টা থেকে মোটামুটি ধরো 7টা 7:30 পর্যন্ত তোমাদের আগামীকাল আরেকটা কেমিস্ট্রি ক্লাস নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, কোন মৌলের আকার ছোট? অলরেডি আমাকে সুমন আনসার দিয়েছো 57 ক। চলো তো একটু দেখি 57 ক হয় কিনা। চলো তো একটু দেখি, আমরা বাম থেকে ডানে গেলে আমরা আগে এঁকে ফেলি। হ্যাঁ, কার্বন, কার্বনের নিচে কে ভাইয়া? কার্বনের নিচে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে অক্সিজেন। কার্বনের নিচে কে? সিলিকন। অ্যালুমিনিয়াম কোথায়? এই যে এখানে অ্যালুমিনিয়াম। তাহলে আকার ছোট কোথায় হয় ভাইয়া? একটু আগে বলছি, আকার ছোট হবে কোথায়? সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে। তাহলে সর্বডানে সবার উপরে কি আছে? হ্যাঁ, অক্সিজেন আছে। আমাকে আনসার দিয়েছো ক, যদিও আনসার তো ক হয় না রে ভাই। সর্বডানে সবার উপরে আছে অক্সিজেন, তাহলে আমাদের আনসার হবে খ। ঠিক আছে, ঠিক আছে, সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে আমরা জানি এটা, তাই না? সর্বডানে সবার উপরে, সবার উপরে আমাদের কি হবে? আমাদের আয়ত বাড়বে, আয়ত বেশি হবে এবং আধা কম হবে। ঠিক আছে, আকার এবং ধাতব ধর্ম কম হবে। আর এটা কি? সর্বডানে সবার নিচে, সর্বডানে সবার নিচে আমাদের কি হবে? এখানে আমাদের আয়ত কমবে এবং
আমাদের যে আকার ও ধাতব ধর্ম আধা সেটা বাড়বে। আমাকে বলছে কোথায় পারমাণবিক ব্যাসার্ধ কম, সর্বডানে সবার উপরে পারমাণবিক ব্যাসার্ধ কম। ঠিক আছে না সুমন, সমস্যা নেই, আর ভুল হবে না বলার কিছু নাই, ভুল করতে করতে শিখবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের হাতে তোমাদের পরীক্ষা এপ্রিলের মাঝামাঝিতে হবে, সেই তো আমাদের হাতে এখনো 100 দিনের উপরে আছে, 120 দিন প্লাস সময় আছে। যারা কিছুই পড়ো নাই তারাও আসলে এই দিনের মধ্যে পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। তারপরে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? পারমাণবিক ব্যাসার্ধ বেশি, খেয়াল করো পারমাণবিক ব্যাসার্ধ বেশি কোনটির? আমরা সর্বডানে, আমরা পারমাণবিক ব্যাসার্ধ কোথায় পাবো? সর্ববামে সবার নিচে, সর্ববামে সবার নিচে, সর্ববামে সবার নিচে খুঁজবো কে আছে। ঠিক আছে, আমি এখন থেকে এইভাবে শেখাবো তোমাদের, এইভাবে লিখবো সর্ববামে সবার নিচে। তাহলে চলো তো দেখি কে কে আছে এখানে। ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের সাথে একই পর্যায়ে কে আছে ভাইয়া? ফসফরাস আছে। তারপর নিচে কে থাকবে? ম্যাগনেসিয়ামের নিচে ক্যালসিয়াম। এখানে কে থাকবে? জিঙ্ক। খেয়াল করো সর্ববামে সবার নিচে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে আমাদের ক্যালসিয়াম হচ্ছে আমাদের সবচেয়ে বড়, ক্যালসিয়ামের আকার সবচেয়ে বড়। ঠিক আছে, তারপরে দেখি 59 কোনটির আয়নীকরণ শক্তি কম? হ্যাঁ আয়ত কম কোনটি? হ্যাঁ আয়ত কম হচ্ছে সর্ববামে সবার নিচে, সেম আয়ত কম হচ্ছে আমাদের সর্ববামে সবার নিচে খুঁজবো আমরা, কারণ সর্বডানে সবার উপরে আয়ত বেশি আর সর্ববামে সবার নিচে আমাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎনাত্মকতা কম। তাহলে হিসাব করে ফেলি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। রেডিয়াম সবার নিচে, অর্থাৎ আমাদের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হচ্ছে রেডিয়াম, কারণ কি রেডিয়াম থেকে ইলেকট্রন বের করা সবচেয়ে সহজ। ঠিক আছে, রেডিয়াম থেকে ইলেকট্রন বের করা সবচেয়ে সহজ। তারপরে দেখি 60 কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? এখন কোথায় খুঁজবো ভাইয়া? এখন খুঁজবো আমরা সর্বডানে সবার উপরে, কারণ বেশি হচ্ছে সর্বডানে সবার উপরে। ঠিক আছে, বাসায় যখন এই জিনিসগুলো আবার যখন চেক দিবা দেখবা একদম মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, সর্বডানে সবার উপরে খুঁজবো। তাহলে সর্বডানে সবার উপরে খুঁজলে দেখো তো সোডিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, বোঝাই যাচ্ছে ম্যাগনেসিয়াম হবে। তাও লিখি পটাশিয়াম, ক্যালসিয়াম। তো সর্বডানে সবার উপরে আছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। 61 নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? সেম সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে খুঁজবো, সর্বডানে খুঁজবো, সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে খুঁজবো। তাহলে কি কি আছে দেখো, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামই হবে, রুবিডিয়াম আছে, এবং রুবিডিয়ামের পর্যায়েতেই আমাদের 2 নম্বর মৌল হচ্ছে স্ট্রনসিয়াম। তাহলে সর্বডানে সবার উপরে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, দেখছো সহজ সহজ জিনিস, খুবই সহজে আমরা এগুলা আনসার করতে পারি। নিচের আয়নীকরণ শক্তির কোন ক্রমটি সঠিক? কোন ক্রমটি সঠিক? আয়নীকরণ শক্তি কি হয় বলতো? আয়নীকরণ শক্তি, এটা সবগুলো গ্রুপ দেওয়া আছে, দেখো তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সবগুলো অপশন দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি বলতো? যত একই গ্রুপে যত নিচে নামবে তত আয়নীকরণ শক্তি কমবে। ঠিক আছে, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে ক্রমটা কি রকম হবে? লিথিয়ামের সবচেয়ে বেশি, লিথিয়ামের সবচেয়ে বেশি, লিথিয়ামের সবচেয়ে বেশি, বেশি, সোডিয়ামের মাঝারি, এই জন্য 2টা তীর চিহ্ন দিলাম, পটাশিয়ামের 1টা তীর চিহ্ন দিলাম। এর দ্বারা আমরা কি বুঝলাম? লিথিয়ামের সবচেয়ে বেশি, লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, আনসার হচ্ছে কম। পটাশিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম এই 3 জনের মধ্যে, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। তারপরে যাই, কোনটির আয়নীকরণ শক্তি কম? এটাও তো পারবা, রুবিডিয়ামের আয়নীকরণ শক্তি কম। কেন? ওই যে সেম, লিথিয়ামের নিচে সোডিয়াম, সোডিয়ামের নিচে পটাশিয়াম, পটাশিয়ামের নিচে রুবিডিয়াম, একই পর্যায়ে একই গ্রুপে যত উপর থেকে নিচে নামবো তত আয়ত কমে, আয়ত কমে, তার মানে কি আয়নীকরণ শক্তি কমবে। তাহলে সবচেয়ে কম রুবিডিয়াম। ঠিক আছে, এটা যদি আমরা যে ক্রম যদি দেখতে চাই, লিথিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, এবং রুবিডিয়ামের আয়নীকরণ শক্তি এখানে সবচেয়ে কম। ওকে, তারপর দেখি কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন? ভাই নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, রাসায়নিকভাবে আসক্তিহীন। নিচের কোন মৌলটি অধিক সক্রিয়? সক্রিয়তা নির্ভর করে
আমাদের আধা বিশ্বতে স আছে, তাই না? স, আধা বিশ্ব বলে একটা জিনিস আছে, আমরা শুধু আধা দিয়ে পড়াশোনা করছি। তাহলে আমাদের আধা বিশ্ব, আধা বিশ, বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা, গতে হচ্ছে গলনাঙ্ক, আর দন্ত সতে হচ্ছে সক্রিয়তা। এই যে এটা হচ্ছে সক্রিয়তা, হ্যাঁ। আর আধা বিশ্ব আমাদের কোথায় বাড়ে আমরা একটু চেক করে দেখি। দেখো আমাদের উপর থেকে যত এদিকে যাবা আমাদের কি বলছে, কোনটা বেশি সক্রিয়? ভাই আধা বিশ্ব কোথায় বাড়ে? আমাদের সর্ববামে সবার নিচে যে থাকে তার সক্রিয়তা সবচেয়ে বেশি, ঠিক আছে? সর্ববামে, কারণ এখানে কি আধা বিশ্বটা এইখানে থাকে, এই জায়গায় আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, গলনাঙ্ক, সক্রিয়তা এই জিনিসগুলা বেশি হয়, ঠিক আছে? তাহলে আমরা একটু চেক করে দেখি, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস এবং ফ্লোরিন, তাই না? অক্সিজেনের আগে হচ্ছে নাইট্রোজেন, তো আমি একটু ঠিক করে দিই, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফসফরাস। এই যে ভাইয়া দেখো সর্ববামে সবার নিচে আছে ফ্লোরিন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। তাহলে কোনটা অধিক সক্রিয়? আমাদের সক্রিয়তা বাড়বে সবার নিচে এবং আমাদের সর্ববামে। কোন মৌলটির ইলেকট্রনের আসক্তি সবচেয়ে কম? আইতের মধ্যে কি পড়ছে? ইলেকট্রন আসক্তি, আইত, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। তাহলে সবচেয়ে কম কোথায় হবে? আইত বাড়ে সর্বডানে সবার উপরে, আইত কমে সর্ববামে সবার নিচে। তাহলে আমরা সর্ববামে সবার নিচে যে থাকবে তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। তাহলে একটু চেক করে দেখি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম। হ্যাঁ, রেডিয়াম সবার নিচে দেখতে পাচ্ছি, অর্থাৎ রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, ঠিক আছে? তারপরে যদি যাই, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি? এখন কোথায় খুঁজবো? বেশি কোথায়? সর্বডানে সবার উপরে, এই জায়গায় সর্বডানে সবার উপরে আমাদের আইত বেশি। তাহলে ইলেকট্রন আসক্তি বেশি কোথায় হবে? সর্বডানে সবার উপরে। দেখো তো, বেরিলিয়াম মানে কি? বিই। তারপর কি আছে? বোরন। তারপর কে? অক্সিজেন আগে কে? নাইট্রোজেনও দেওয়া আছে, তাই না? তার মানে এটা সবই একই পর্যায়ের মৌল, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে সর্বডানে কে আছে ভাইয়া? সর্বডানে আছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে? এই অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? ঠিক আছে, নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি কার? ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি কার? খেয়াল করো, ইলেকট্রন আসক্তির মান কোথায় সবচেয়ে বেশি? ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হচ্ছে সর্বডানে সবার উপরে, ঠিক আছে? সর্বডানে সবার উপরে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। তাহলে আমরা যদি হিসেব করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে একটু ঝামেলা আছে। আমাদের হিসেব অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যেন যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, বাট এইটা কিন্তু না, এখানে একটা ব্যতিক্রম থাকে, তাই না? তোমরা জানো না, ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে 17 নাম্বার গ্রুপের জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা সঠিক, অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার? ক্লোরিনের। এটা কিন্তু আমাদের প্রশ্নে আসে যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? উত্তর হচ্ছে ফ্লোরিনের আকার ছোট, এবং ফ্লোরিনের আকার ছোট হওয়ার জন্য তার চার্জ ঘনত্ব বেশি, অর্থাৎ বাইরে থেকে ইলেকট্রন যখন আসতে চাইবে তখন চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে পূর্ব থেকে ফ্লোরিনের ইলেকট্রনগুলো, ফ্লোরিনের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো বাইরে থেকে আসতে চাওয়া ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে ইলেকট্রন আসক্তির মান কিছুটা কমে যায়। এটার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা হয়তোবা সিকিউ ক্লাসে দিব ইনশাআল্লাহ। নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ-ঋণাত্মক? তড়িৎ-ঋণাত্মক মানে কি? আইতের মধ্যে কি আছে? ত আছে। ত মানে কি? তড়িৎ-ঋণাত্মকতা। তড়িৎ-ঋণাত্মকতা কোথায় বেশি? সর্বডানে সবার উপরে। সর্বডানে সবার উপরে তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে আমরা একটু চেক করি, চলো। এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সব একই পর্যায়ের মৌল, তাহলে সর্বডানে কি আছে? ফ্লোরিন। ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এমনি তো আমরা জানি কত? 4। ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3, কার্বনের 2.5। আর এই যে তিনটা মৌল, এই তিনটা মৌলকে একসাথে বলা হয় ফোন। ফোন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক তিনটি মৌল, এদের তড়িৎ-ঋণাত্মকতা 118টা মৌলের মধ্যে সবচেয়ে বেশি। আচ্ছা,
নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? দেখো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কোন মৌলটা, চলো দেখি। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কোথায় হয়? সর্বডানে সবার উপরে, সর্বডানে সবার উপরে, ঠিক আছে, সর্বডানে সবার উপরে। তাহলে আমরা যদি একটু চেক করি, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, নিচে আছে ক্যালসিয়াম। তাহলে সবার উপরে সর্বডানে কে আছে? আমাদের আছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সর্বডানে সবার উপরে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্লোরিন। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, আমি একটু চেক করি দেখি তো আর কয়টা আছে। একশো পর্যন্ত আছে। 100 না, 100 পর্যন্ত থাকলে এর মধ্যে বেশ কিছু আচ্ছা উদ্দীপকের এমসিকিউ আছে, উদ্দীপক টাইপ এমসিকিউ আছে। আমরা 70 পর্যন্ত বললাম, তাই না? কতক্ষণ হলো? আচ্ছা, আমি আর না যাই, আজকে আমরা 70 পর্যন্ত পড়েছি। আমরা ধীরে ধীরে পড়ি, ঠিক আছে? আমি প্রথম যে প্ল্যানটা ছিল সেটা থেকে একটু বেরিয়ে এসে এখন যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে ছোট ছোট আকারে ক্লাসগুলো নিব তোমাদের, বাট হচ্ছে একটু বেশি সময় পর্যন্ত, মানে প্রায় চেষ্টা করব যে সপ্তাহে 4 দিন বা 5 দিন ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস নিয়ে তোমাদের সাথে থাকা। তবে তোমাদের হায়ার ম্যাথ এবং ম্যাথ ক্লাস নেবেন তোমাদের সোহাগ ভাইয়া। তো সোহাগ ভাইয়া ক্লাসগুলো কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা লেন্দি হবে, কারণ হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই ক্লাসগুলো তিনি নেবেন। তিনি সপ্তাহে 2 দিন ক্লাস নেবেন, একদিন জেনারেল ম্যাথ সাধারণ গণিত যেটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য, এবং একদিন হায়ার ম্যাথ যেটা আমাদের শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টির জন্য। আর ভাইয়ার ক্লাস ফিজিক্স এবং কেমিস্ট্রি এই ক্লাসগুলো, যেমন আগামীকাল কিন্তু শিডিউল অনুযায়ী আমাদের ক্লাস নাই, বাট আগামীকাল সন্ধ্যা 6টায় আমরা হচ্ছে একই জায়গায় একই সেটে আবার তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসে আমরা 71 থেকে শুরু করব, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা প্রথমে 30টা এমসিকিউ সলভ করব এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে যত কয়টা আমরা সিকিউ সলভ করতে পারি সেই সিকিউ গুলো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? সুমন বলছো রেগুলার ক্লাস দেন, হ্যাঁ রেগুলার ক্লাসই দিব। আগামীকালকে ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের আপডেট আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের মেসেঞ্জার গ্রুপ সেগুলোতে হচ্ছে দেওয়া থাকবে। এবং প্রত্যেকদিন না, মানে হচ্ছে যেদিন ক্লাস নেওয়ার কথা সেদিন হচ্ছে সকালবেলা অথবা আগের দিন রাতেই হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমাদের আগামীকালকে ক্লাসে আমরা হচ্ছে 70-এর পর থেকে বাকি যে 30টা এমসিকিউ আছে সেগুলো শেষ করব প্রথমে, এবং তারপর আমরা সিকিউ শেষ করবো। ভাইয়া তোমাদের জন্য হচ্ছে 2024 এবং 2023 সালের মোট 10টা সিকিউ সাজিয়েছি। ওই 10টা সিকিউ আমরা ক্লাস নেব, হয়তোবা আগামীকালকের ক্লাসে আমরা যদি শেষ নাও করতে পারি, আমরা হয়তোবা পরের দিন ক্লাসটাকে একটু এক্সটেন্ড করে আমাদের 3টা পার্টে আমাদের এই অধ্যায়টাকে আমি শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।